সর্বনাশ। দিদিমণির ঘরের চ্যানেল সর্বভারতীয় মিডিয়া যদি এখন থেকে এই ইঙ্গিত দেয়, তাহলে দিদিমণির ভাইরা ভোটের ময়দানে আর শেষ পর্যন্ত লড়তে নামবে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে 2026-এ বাংলায় শেষ পর্যন্ত পদ্ম ফুটবে নাকি ঘাস ফুলের প্রত্যাবর্তন ঘটবে, এই নিয়ে বাংলা এবং বাঙালির জল্পনার শেষ নেই। যদিও এখনো নির্বাচনের 7 থেকে 8 মাস বাকি আছে, ফলে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হবে এবং নির্বাচনের যে মুড সেটা সেট হতে বা যে জনতার মুড সেটা সেট হতে কিন্তু এখনো অনেক অনেক রাজনৈতিক কাঠখড় পোড়াতে হবে বিভিন্ন রাজনৈতিক দলকে। শেষ ফলাফল কি হবে এখনো বলার সময় আসেনি। কিন্তু এরই মাঝখানে বিভিন্ন সংস্থা যে সমীক্ষা করছে, বিশেষ করে সেখানে বাংলার যে ছবিটা উঠে আসছে সেটা নিয়ে আমাদের সকলেরই ইন্টারেস্ট আছে। এবং সেই মিডিয়া যদি সর্বভারতীয় মিডিয়া হয় এবং শাসক ঘনিষ্ঠ হয়, তাহলে তাহলে সেইটা নিয়ে কিন্তু জল্পনা আরো বাড়তে পারবে এবং সেটাই বাড়ছে। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ, যার সঙ্গে বাংলার সেইভাবে কোনো সম্পর্ক নেই, একজন বহিরাগতকে ধরে এনে এই রাজ্যের টিকিটে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার যিনি হাজবেন্ড রয়েছেন জার্নালিস্ট রাজদীপ সারদেশাই, তিনি যে চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা একটা সমীক্ষা সামনে নিয়ে এসেছে। এবার যেহেতু রাজদীপ সারদেশাই যুক্ত আছেন, সবসময় একটা একটা ধারণা তৈরি হয় যে তিনি বিজেপির দিকে নাম্বারটা একটু টেনে কমিয়ে দেন এবং সবসময় যাতে বিজেপি মোদি অসুবিধায় পড়েন সেই ধরনের ন্যারেটিভ সেট আপ করতে চেষ্টা করেন। আসলে অন্য কিছু হতে পারে, কিন্তু মানুষের মধ্যে এটা বদ্ধপরিকর হয়ে গেছে। এখন সেই চ্যানেল যে সমীক্ষা নিয়ে এসছে, হাতে কিন্তু মারাত্মক ইঙ্গিত উঠে আসছে। অনেকগুলো ডেটা রয়েছে, আমি পরপর পরপর আপনাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়, সারা ভারতবর্ষে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে এনডিএ জোট অর্থাৎ বিজেপি এবং বিজেপির সহযোগী যে দলগুলো আছে, তারা 47% কাছাকাছি ভোট পাবে। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স রাহুল গান্ধীর নেতৃত্বে, তারা যদি নির্বাচনে এই এনডিএ জোটের বিপক্ষে নামে, তারা 41% কাছাকাছি ভোট পেতে পারে। বাস্তব চিত্র বিভিন্ন রাজ্যে আলাদা হতে পারে, কিন্তু এই ইন্ডিয়া টুডে কিন্তু এটা দেখাচ্ছে। এই ডেটাগুলো কেন আপনাদের দেখাচ্ছি, কেননা এই ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে 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 পারসেপশনটা রাজদীপ সরদেশাই এবং তার এই চ্যানেল সম্বন্ধে উঠে আসে, যে যে করে হোক বিজেপির নাম্বারটা একটু কম দেখাতে হবে, তাহলেই বুঝতে পারবেন। বর্তমানে ইন্ডি জোট যেরকম ছন্নছাড়া হয়ে আছে, একের পর এক রাজ্যে যেভাবে হারছে, যে কোনো বিধানসভা নির্বাচন হলে 2024-এর পর গেরুয়া শিবির যেভাবে ঝড় তুলছে, তাতে 47 আর 41 এত কাছাকাছি টাইট ফাইট হবে। যদিও 47 এবং 41 6%-এর ডিফারেন্স আছে, এখানে সিট কিন্তু অসাধারণ, মানে একটা বিশাল রকমের গ্যাপ থাকবে সেখানে। কিন্তু তা সত্ত্বেও মানে 40%-এর উপরে ওঠার ইন্ডি জোটের ক্ষমতা আছে, এই প্রশ্নটা উঠে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ডেটা তারা দেখিয়েছে। 2 নম্বর ডেটা তারা যেটা করছে এবার আসন সংখ্যার নিরিখে, এনডিএ 324টা আসন পেতে পারে। অর্থাৎ বর্তমান লোকসভায় 2024-এর ফলাফলের নিরিখে তাদের যে 293টা আসন আছে, সেখান থেকে প্রায় 31টা আসন তারা বাড়িয়ে নিচ্ছে। অন্যদিকে ইন্ডি জোট তারা 208-এই থেমে থাকবে। অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়রা চিৎকার করেন না যে এই মোদী সরকার 5 বছর টিকবে না, এখানে খেলা হয়ে যাবে, মোদী সরকার হটে যাবে, না, বাস্তব চিত্র অন্তত শাসক ঘনিষ্ঠ সেই চ্যানেলও কিন্তু সেটা দেখাচ্ছে না। বরং 2024-এ যে ফলাফলটা ছিল, তার থেকেও বেটার করতে চলেছে মোদী সরকার। এই এই বছরে মানুষ বুঝে গেছে যে তাদের কিন্তু আরো আসন সংখ্যা বাড়ার দরকার রয়েছে। এই সমীক্ষা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এবার 3 নম্বর যে স্লাইডটা তারা দেখাচ্ছে, যে এটা তো এনডিএ জোটের ভোট তারা প্রথমে দেখিয়েছিল, কিন্তু ইন্ডিভিজুয়াল দল হিসেবে যখন দেখা হচ্ছে, এই এনডিএ জোটের মধ্যে বিজেপি রয়েছে এবং তার শরিক দল রয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের মধ্যে কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, এরকম বিভিন্ন দল রয়েছে। তো সেই দলগুলোর সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে টোটাল ভোট শেয়ার কি দাঁড়াবে সেইটা দেখাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সবার আগে বিজেপি একক দক্ষতায় 41% ভোট পেতে পারে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকছে কংগ্রেস, তারা 21% ভোট পেতে পারে। অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি যদি সম্মুখসমর হয়, 1-to-1 লড়াই হয়, সেখানে ধারে কাছেও কিন্তু রাহুল গান্ধীর দল নেই এবং অন্যান্য দল মিলে 38% ভোট পাবে। অর্থাৎ দেখুন, বিজেপি যেহেতু একটা জাতীয় দল, তাদেরকে হারাতে গেলে একটা আরেকটা জাতীয় দলের শক্তিশালী জাতীয় দলের উঠে আসার দরকার আছে।
কেননা বেশিরভাগ রাজ্যেই, যেমন ধরুন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত জায়গায় ডিরেক্টলি লড়াইটা হয় বিজেপি বনাম কংগ্রেস, এবং সারা ভারতবর্ষে 200-রও বেশি আসন আছে যেখানে এই দুটো দল মুখোমুখি লড়াই করে। আর সেখানে যদি বিজেপি 41% আর কংগ্রেস 21% এরকম একটা ভোট পার্থক্য হয়ে যায়, ওখানেই তো বাজি মেরে বেরিয়ে চলে যাবে বিজেপি। সুতরাং এই মুহূর্তে বিজেপি বা বিজেপি শাসিত এনডিএ জোট, তাদের হারার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এবং এনডি জোটের ক্ষমতায় আসারও কোনো রকম কোনো সম্ভাবনা নেই, সেটা অন্তত ভারতবাসী স্পষ্ট করে দিচ্ছে। এই সমীক্ষা সেরকমই দাবি করছে। 4 নম্বর যে ডেটাটা তারা নিয়ে এসছে সেটা হচ্ছে যে এবার ইন্ডিভিজুয়াল পার্টি হিসেবে কে কত আসন পেতে পারে। দেখা যাচ্ছে বিজেপি 260টা আসন পেতে পারে, অর্থাৎ 272-এর যে গণ্ডি রয়েছে একক দক্ষতায় এখনো বিজেপি পেরোচ্ছে না, কিন্তু 2024-এ যে ফলাফলটা হয়েছিল 240-এ আটকে গিয়েছিল, সেখান থেকে আরো 20টা আসন তারা কিন্তু বাড়িয়ে নিতে পারছে। এই সমীক্ষা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস, যারা 99টা আসন ছিল, তারা 97টা আসন, অর্থাৎ 2টো আসন তাদের কমে যেতে পারে। এবার আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে সবই তো বুঝলাম, তাহলে বিজেপি -21 দিয়ে একটা রেড কালারের নিচের দিকে গ্রাফ দেখাচ্ছে, অন্যদিকে কংগ্রেস 19 লিখে একটা পজিটিভ উপর দিকে গ্রাফ কেন দেখাচ্ছে? আসলে এই গ্রাফটা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ওই যে বললাম না, যে একটু বিজেপিকে বিড়ম্বনায় ফেলা, বিজেপি খারাপ করছে এই জায়গাটা দেখানো, এরকম একটা ধারণা এই চ্যানেল সম্বন্ধে মানুষের আছে। এই ডেটাটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, 2024-এ বিজেপি 240 পেয়েছিল, এখন 260 পেতে পারে, মানে বিজেপির অ্যাকচুয়ালি এগোচ্ছে। অন্যদিকে কংগ্রেস 99 পেয়েছিল, 97 হতে পারে, দুটো হলেও আসন কমছে। তাহলে এর উল্টোটা হওয়ার কথা ছিল, কিন্তু না, এরা কি করছে, ওই 2024টাকে প্যারামিটার দেখাচ্ছে না। এর আগের যে সমীক্ষা করেছিল সেই সমীক্ষা অনুযায়ী এই বিজেপি 281টা আসন পেতে পারে, অর্থাৎ 272-এর গন্ডি পেরিয়ে যেতে পারে, এরা সেটা প্রেডিক্ট করেছিল। সেইখান থেকে 21টা আসন বিজেপির কম আছে, এমন তারা বোঝাতে চাইছে। অন্যদিকে কংগ্রেস, তারা প্রায় 78টা আসনে নেমে আসছিল, সেখান থেকে তারা উন্নতি করে এখন 97টা আসন করে ফেলেছে। এবার এখানে এইটা নিয়ে লোকে হাসাহাসি করছে, তার কারণ হচ্ছে যে এই যে বিহারে গিয়ে রাহুল গান্ধী বিহার জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা না কি সব করলেন, সেখানে ওই দলের কর্মী সমর্থক ছাড়া কেউ নেই, আশপাশে বাড়ি থেকে কেউ উঁকি মেরেও দেখেনি। তা সত্ত্বেও বলছে কংগ্রেসের জনপ্রিয়তা এতটাই বেড়ে যাচ্ছে, তারা নাকি 19খানা সিট বাড়িয়ে ফেলবে। যাই হোক, 272-এর কাছাকাছি একক দক্ষতাতেই বিজেপি পৌঁছে যেতে পারে, এই সমীক্ষা সেই দাবিটা করছে। এবার পরের স্লাইডে তারা যেটা দেখাচ্ছে যে নরেন্দ্র মোদী, তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে কেমন কাজ করছেন, এটা মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করছেন অথবা ভালো কাজ করছেন, এই দুটো সেগমেন্টে, মানে যারা নরেন্দ্র মোদীর প্রতি একটু অখুশি নন, নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চান, সেই সংখ্যাটা হচ্ছে 58%। আর 26% মানুষ মনে করছে নরেন্দ্র মোদী খুব খারাপ কাজ করছেন অথবা খারাপ কাজ করছেন, নরেন্দ্র মোদীর কাজে তারা স্যাটিসফাইড নন। অর্থাৎ মোটামুটি 23% মানুষ রয়েছে, 22% মানুষ রয়েছে যারা এখনো কোনো মতামত দিতে চান না। তাদের মতামতটাও যদি আমি এই পুয়ার ক্যাটাগরিতে অ্যাড করে দিই, তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে যে 58%, ভারতবর্ষের 60%-এর কাছাকাছি মানুষ এখনো নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। অর্থাৎ ওই যে হাওয়াটা তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নেই, নরেন্দ্র মোদী হেরে যাবেন, সেটা যে কতখানি বোগাস, এই সমীক্ষাও অন্তত সেই জায়গাটা স্পষ্ট করে দিচ্ছে। এবার যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখা হয় কাকে চাই আমরা, দেশবাসী কাকে চায়, এই জায়গাটা যখন জিজ্ঞেস করা হচ্ছে, সেখানে 1 নম্বর নাম রয়েছে নরেন্দ্র মোদী 52%, এবং তারপর দ্বিতীয় স্থানে নাম রয়েছে রাহুল গান্ধী। 25% মানুষ মনে করছেন তার রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া উচিত। মানে ওই যে 26% পুয়োর যারা মনে করেছেন যে নরেন্দ্র মোদীর পারফরমেন্স সেরকম ভালো নয়, তাদের বেশিরভাগ, প্রায় 100% মানুষ মনে করছে রাহুল গান্ধীর সেই জায়গায় দায়িত্ব নেওয়া উচিত। এই কিছুদিন আগেই দিদিমণি খুব গোস্বা করছিলেন না, যে তাকে কেন প্রধানমন্ত্রী করা হলো না, তাকে কেন প্রধানমন্ত্রী মুখ বলা হলো না। তো তার আর প্রধানমন্ত্রী হওয়া হলো না। ওই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন না, যেদিনকে স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে সেদিনকে দিদি প্রধানমন্ত্রী হবে, এই সমীক্ষা সেটাই কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে। দিদিকে প্রধানমন্ত্রীর দৌড়ে কোথাও কিন্তু রাখছে না। নরেন্দ্র মোদী 1 নম্বরে, তারপর 2 নম্বরে থাকছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরে তাদের যে ডেটাটা হচ্ছে যে একটা কথা উঠছে, নরেন্দ্র মোদী রিটায়ার করতে পারেন এবং 75 বছর বয়স হয়ে যাচ্ছে, তাহলে নরেন্দ্র মোদীর স্থলাভিষিক্ত কে হতে পারেন। সেখানে দুজনের নাম খুব প্রবলভাবে ভেসে ওঠে, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। তো দুজনের মধ্যেই কিন্তু একটা ক্লোজ ফাইট দেখা যাচ্ছে। 28% মানুষ মনে করছেন অমিত শাহের প্রধানমন্ত্রী হওয়া উচিত, আর 26% মানুষ কিন্তু মনে করছেন যোগী আদিত্যনাথের প্রধানমন্ত্রী হওয়া উচিত।
অর্থাৎ এখানে কিন্তু একটা খুব ক্লোজ ফাইট রয়েছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, অনেকেই যেটা বলেন যে এটা পুরো মোদি শো চলছে। মোদি যদি কোনো রকমে সরে যান, তারপরেও কিন্তু দেশবাসী এই বিজেপির মুখ হিসেবে দুজন খুব গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে বেছে রেখে দিয়েছেন। অর্থাৎ ইন্ডি জোটের কিন্তু স্বস্তি পাওয়ার কোনো রকম কোনো জায়গা নেই। মোদির জনপ্রিয়তা সেটা তো একটা ফ্যাক্টর রয়েছেই, কিন্তু তার বাইরেও দুজন অত্যন্ত জনপ্রিয় মুখ বিজেপির মধ্যে তৈরি হয়ে গেছে, এটা দেশবাসী মনে করছেন। এরপর তারা যেটা দেখাচ্ছেন যে বেস্ট সুটেড টু লিড ইন্ডি জোট, ইন্ডি জোট যেটা রয়েছে তাকে লিডারশিপ দেওয়া, তাকে নেতৃত্ব দেওয়া, এইটা সব থেকে ভালো কে করতে পারে। সেখানে রাহুল গান্ধীর নাম রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, অখিলেশ যাদবের নাম রয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই এই লিডিং যে পজিশনটা রয়েছে, সেখানে রাহুল গান্ধীর জনপ্রিয়তা রয়েছে 28%। অর্থাৎ এই বিরোধী জোটের নেতৃত্ব রাহুল গান্ধীরই দেওয়া উচিত, এমনটা 28% মানুষ মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মনে করছেন 8% মানুষ, অরবিন্দ কেজরিওয়ালকে 6% মানুষ এবং অখিলেশ যাদবকে 7% মানুষ সেটা মনে করছেন। অর্থাৎ ইন্ডি জোটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 8% আর রাহুল গান্ধী 28%। গ্যাপটা এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে। মোদির সঙ্গে লড়াই করা তো অনেক দূরের কথা, রাহুল গান্ধীর কাছেও কিন্তু গোহারা হেরে যাচ্ছেন বিরোধী জোটের মুখ হওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি করে তিনি প্রধানমন্ত্রী হবেন, সেই প্রশ্নটাও কিন্তু এই সমীক্ষায় তুলে দিচ্ছে। এবার আরেকটা জায়গা করা হচ্ছে যে শুড ইন্ডি ব্লক কন্টিনিউ, এই যে ইন্ডি জোটটা রয়েছে এটা এদের কি কন্টিনিউ করা উচিত, না এই জোটটা ভেঙে দিয়ে সবার ইন্ডিভিজুয়াল লড়াই করা উচিত। তাতে 63% দেশবাসী মনে করছেন যে হ্যাঁ এই জোটের কিন্তু একসঙ্গে চলা উচিত, এবং মাত্র 25% মানুষ মনে করছেন যে না এই জোটের ভেঙে যাওয়াই ঠিক আছে। কেন এই এই স্লাইডটা গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা গুরুত্বপূর্ণ এই কারণেই, দেখুন সবসময় গণতন্ত্রে একটা শক্তিশালী বিপক্ষের দরকার হয়, বিপক্ষ যত শক্তিশালী হবে গণতন্ত্র তত শক্তিশালী হবে, এই কথাটাই কিন্তু মেনে নেওয়া হয়। তো সেই জায়গা থেকে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এরা যদি ইন্ডিভিজুয়াল লড়াই করে, অর্থাৎ কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এরা যদি আলাদা আলাদা লড়াই করে এবং সরাসরি তাদের লড়াইটা বিজেপির বিপক্ষে হয়, তাহলে কিন্তু বিজেপি দুর্মুষ করে দেবে। বিজেপিকে আটকাতে হলে, বিজেপিকে আটকাবার ক্ষমতা নেই, কিন্তু তাদেরকে একটু চাপে রেখে বেশ কিছু আসন সংখ্যা যদি বাড়িয়ে নিতে হয়, এদের সবাইকে একটা ছাতার তলায় আসতে হবে, ঝুন্ডে আসতে হবে। অর্থাৎ সের কিন্তু বিজেপি এনডিএ জোট তারাই কিন্তু ক্ষমতায় থাকবে। তাদেরকে যদি একটু লড়াই দিতে হয় তাহলে এদের জোট বেঁধে লড়তে হবে। ইন্ডিভিজুয়াল লড়ার জায়গায় এরা কেউ কোথাও নেই। কে বলছে? বলছে শাসক দলের ঘরের চ্যানেল। তাদের যে সাংসদ, যে সাংসদের যিনি হাজবেন্ড, তিনি যে চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এবং যিনি একটু বিজেপিকে খাটো করে দেখাতে চান এমন পারসেপশন মানুষের মধ্যে আছে, সেই চ্যানেল এই ডেটা সামনে নিয়ে আসছে। এবার একদম শেষ দুটো স্লাইড দেখাবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা রাজ্যের মানুষকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুমি কতখানি পছন্দ করো, তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যিনি রয়েছেন তিনি কিরকম কাজ করছেন। তো সেই যে রিপোর্টটা এসেছে, সেই রিপোর্টে দেখাচ্ছে আসাম চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা তিনি হচ্ছেন বেস্ট পারফর্মিং চিফ মিনিস্টার, এবং তিনি এই যে টেবিলটা সেটা টপ করছেন। 44.6% আসামের মানুষ মনে করছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে দুর্ধর্ষ রকমের কাজ করছেন। এবার এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় কে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুজনেই পেয়েছেন 41.9% ভোট। এবং 4 নম্বরে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, যিনি পেয়েছেন 40.7% ভোট। এবং পঞ্চম স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি পেয়েছেন 40.4%। অর্থাৎ এই যে প্রথম 5 জন নিজের রাজ্যের লোক, এই রাজ্যটাকে চালানোর পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কেমন কাজ করছেন সেই নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিচ্ছেন। সেখানে কোথাও কিন্তু বাংলার নাম নেই। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ধর্ষ কাজ করছেন এমনটা কিন্তু মনে করছেন না। এবার যেহেতু এরা টপ 5 দিয়েছে, তারপরে কারা আছেন এটা জানা যাচ্ছে না। আমি ধরলাম 6th পজিশনেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অর্থাৎ 40.4% পেয়ে পঞ্চম স্থানে আছেন যোগী আদিত্যনাথ। নিশ্চয়ই তার থেকে কম শতাংশ মানুষ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দুর্ধর্ষ কাজ করছেন। এবার
বাংলার ক্ষেত্রে একটা যে জায়গা রয়েছে, দেখুন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মার একটা পপুলারিটি রয়েছে, কিন্তু তার পাশে বিজেপির একটা পপুলারিটি রয়েছে। ছত্তিশগড়ে, গুজরাটে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে তাদের নিজস্ব জনপ্রিয়তা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পছন্দ না হোক হোক সেখানে দলকে পছন্দ এরকম লোকও কিন্তু আছে। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যিই রাজ্যের মানুষ এতখানি পছন্দ না করেন, তাহলে তৃণমূল কংগ্রেসকেও কিন্তু ততখানি মানুষ পছন্দ করছেন না, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ 40%-এরও কম মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে, তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে, অপছন্দ করে, তাহলে 60%-এর বেশি মানুষ রয়েছে যারা কিন্তু এর বিপক্ষে ভোট দিতে চায়। এটাই হচ্ছে সামগ্রিকভাবে বিরোধী ভোট। আর এই বিরোধী ভোটটাকে যদি সত্যি এক ছাতার তলায় নিয়ে আসা যায়, এর যদি 80%, 90% বা 70% ভোটও এক ছাতার তলায় নিয়ে আসা যায়, তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে। পশ্চিমবঙ্গে কিন্তু পট পরিবর্তন হয়ে যেতে পারে। এই সমীক্ষা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। আবার এই সমীক্ষায় আর একটাও গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে, অর্থাৎ আপনি ওই রাজ্যে বাস করেন কি করেন না কোনো ফ্যাক্টর নয়, আপনার ওভারঅল সারা ভারতবর্ষে যারা মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন, সেই মুখ্যমন্ত্রীদের তালিকা থেকে কে বেস্ট কাজ করছেন সেই তালিকা আপনারা বলুন। এটা মানুষের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, এবং সেখানে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। 36% মানুষ যোগী আদিত্যনাথকে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। 36% সারা ভারতের মানুষের প্রসপেক্টে দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথ খুব ভালো কাজ করছেন। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটা কোথায় জানেন? মাত্র 13% মানুষ মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছেন বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল কাজ করছেন। কোথায় 36% আর কোথায় 13%? ডিফারেন্সটা বুঝতে পারছেন? এই যে বারবার বলে না যে বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, সেখানে দেখা যাচ্ছে যে এই যে সমীক্ষা করা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে, সেখানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বা ভূপেন্দর প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী, তারা জনপ্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক এগিয়ে রয়েছেন। সেটা নিজের রাজ্যের মানুষের দেওয়া ভোটই হোক, অথবা সারা ভারতবর্ষের মানুষের দেওয়া ভোটই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঢাক নিজে পেটালেও ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ সকলেই মনে করছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে খুব একটা ভালো কাজ করতে পারছেন না। আর তৃণমূল কংগ্রেস যেহেতু বলে যে তাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মুখ্যমন্ত্রীর ছবিকে দেখেই, মাননীয় ছবিকে দেখেই এই রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেয়। সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স, তার তার অ্যাকসেপ্টেন্স বাংলার মানুষের কাছে এইভাবে ড্রপ করতে শুরু করে, তাহলে সত্যি 26-এ কি তৃণমূল কংগ্রেসের জন্য খুব স্বস্তির জায়গা হবে? যতই গলাবাজি করে তারা বলুক 250 আসন, 260 আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে, বিজেপি 50-ও পেরোবে না, তাদের ঘনিষ্ঠ চ্যানেল বলে যে চ্যানেলের গায়ে দাগ লেগে গেছে বা মানুষের পারসেপশন তৈরি হয়ে গেছে, তারা তো পুরো অন্য ছবি দেখাচ্ছে। আর এটা যদি এদের ছবি হয়, এবং এখনো বাংলায় কিন্তু বিজেপি ইলেকশন মোডে ঢোকেনি, এখনো বাংলায় এসআইআর হয়নি, এই রাজ্যের দুর্নীতিবাজদের জেল যাত্রা শুরু হয়নি, এখনো কিন্তু বিজেপি অল আউট ঝাঁপায়নি, তাতে যদি এই ছবি উঠে আসে, যত জল গড়াবে, 26-এর নির্বাচন যত কাছাকাছি আসবে, সত্যিই কি লড়ার মতো জায়গায় থাকবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্ন কিন্তু এই সমীক্ষাটা তুলে দিল। কি বলবেন এই ইন্ডিয়া টুডে সমীক্ষা নিয়ে, এবং সেখানে এই রাজ্যে যে ছবিটা তারা তুলে এনেছে সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।